বেশ কয়েকটি রাজনৈতিক দলের ভিতরে তাদের স্বপ্ন ছিল, আশা ছিল, ভরসা ছিল যে মাননীয় প্রধান উপদেষ্টা যে ঘোষণাপত্রটা পাঠ করবেন তার ভিতর তাদের স্বপ্নগুলো বাস্তবায়ন হবে। কিন্তু তাদের যে স্বপ্নগুলো ছিল অধিকাংশ স্বপ্নগুলো বাস্তবায়ন তেমন একটা হয়নি। বিশেষ করে এনসিপির যে স্বপ্নগুলো ছিল এই জুলাই ঘোষণাপত্রের মধ্য দিয়ে তাদের সেই স্বপ্নগুলো একবার দূরের সাথে মিশে গেছে মোটামুটি বলতে চলে। তখন থেকে আসলে কয়েকটি রাজনৈতিক দলের রঙ্গলীলা শুরু হয়েছে। পরবর্তীতে যখন রাত্রিবেলা মাননীয় প্রধান উপদেষ্টা তার ভাষণের মধ্য দিয়ে নির্বাচনী ঘোষণা দিল যে আগামী 26শে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এবং তার পরবর্তীতে যখন মাননীয় প্রধান নির্বাচন কমিশন তিনি মোটামুটি ফেব্রুয়ারির প্রথম অর্ধে বা দ্বিতীয় অর্ধে তিনি নির্বাচনী যে একটা তারিখ ঘোষণা দিয়ে দিলেন, মোটামুটি একটা তারিখ ঘোষণা করলেন, সেই ঘোষণার মধ্যে দিয়ে কয়েকটি রাজনৈতিক দলের ভিতরে তাদের রঙ্গলীলাগুলো আরো বহিঃপ্রকাশ ঘটেছে। তারা কিছু দল বলতেছে পিআর পদ্ধতিতে নির্বাচন, আর আরেকটি দল বলতেছে যে সংস্কার ছাড়া নির্বাচন সম্ভব না। মোটামুটি সরকারের সাথে একটা চ্যালেঞ্জ তারা ছুড়ে দিছে। বিশেষ করে এনসিপি তারা বলতেছে সংস্কার ছাড়া কখনোই জাতীয় নির্বাচন হতে দেওয়া হবে না। আবার ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস বা অন্যান্য রাজনৈতিক দল যেগুলো আছে তারা বলতেছে পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন দেওয়া সম্ভব না। পিআর পদ্ধতি, জামাত ইসলাম আছে যে তারা বলতেছে পিআর পদ্ধতি ছাড়া নির্বাচনে তারা অংশগ্রহণ করবেন বা নির্বাচন হতে দেওয়া হবে না। এই যে রঙ্গলীলাগুলা তারা শুরু করছে, আমার কথা হচ্ছে যে গত 1 বছর গেছে এই সরকারের সময়। 1 বছর আগে এনসিপি বা জামাত বা অন্যান্য যে ইসলামী দলগুলো আছে আপনারা সংস্কার যে করতেছেন, এই সংস্কার আপনারা তখন বাস্তবায়ন করেন না কেন? আমরা দেখেছি আপনাদের অভ্যুত্থানের মধ্যে দিয়ে, আপনাদের আন্দোলনের মধ্যে দিয়ে জুলাইয়ের 24-এর যে অভ্যুত্থান হলো সেই অভ্যুত্থানের মধ্যে 5ই আগস্টে হাসিনা সরকারের পতন হয়েছে। রাজপথে আপনারা ছিলেন, কিন্তু আপনারা সংস্কারের দাবিতে আজ পর্যন্ত দেখলাম না যে এই ইউনূস সরকারের বিপক্ষে কখনো রাজপথে নেমে আসছেন। কেন? আপনাদের যদি সংস্কার এতই প্রয়োজন হয়ে থাকে, যদি হাসিনা সরকারের সময় যদি আপনারা রাজপথে নেমে যদি হাসিনা সরকারকে পতন ঘটাইতে পারেন, তো ইউনূস সরকারের সময় আপনাদের যে সংস্কারের দাবি, আপনাদের পিআর পদ্ধতির দাবি, সেগুলো দাবিতে আপনারা রাজপথে নামেন না কেন? এটাতে রাজনীতিতে কি ইঙ্গিত দিচ্ছে? ডালমে কুসকালা হে, পাবলিক তো বোঝে রে ভাই যে সংস্কার আর পিআর পদ্ধতি বইলা নির্বাচনটা পিছিয়ে দিলে কাদের লাভ হচ্ছে, কাদের ক্ষতি হচ্ছে, এটা বুঝতে হবে। এই যে নির্বাচনটা পিআর পদ্ধতি অথবা সংস্কার বলে নির্বাচন পিছিয়ে দিতেছেন, আপনারা বারবার নির্বাচন পিছিয়ে দেওয়ার যে আপনারা ইঙ্গিত দিচ্ছেন, সরকারের সাথে চ্যালেঞ্জ ছুড়ে মারতেছেন, আসলে এটা কিসের ইঙ্গিত দিতেছে? নির্বাচন যত পিছিয়ে যাবে আপনাদের তত লাভ। কারণ ইউনূস সরকারের ভিতরে অধিকাংশ মানুষ বা অধিকাংশ যে মন্ত্রণালয়ের প্রভাবগুলো আপনাদের রাজনৈতিক দলের প্রভাব রয়েছে, যার কারণে সরকারের কাছ থেকে সকল সুযোগ সুবিধা আপনারা ভোগ করতেছেন। সমস্ত সুযোগ সুবিধা পাবলিক বোঝে, জনগণ বোঝে যে আপনারা সকল সুযোগ সুবিধাগুলো আপনারা ভোগ করতেছেন। যার কারণে আপনারা ইউনূস সরকার শুধু একটু বলতেছেন যে আপনারা সংস্কার করেন, আপনারা পিআর পদ্ধতি নির্বাচন দেন। এগুলো বলার মধ্য দিয়ে রাজনীতিতে যখন একটা রঙ্গলীলার মধ্য দিয়ে দেখেন নির্বাচনটা যত পিছিয়ে যাবে তত আপনাদের লাভ, কিন্তু ক্ষতি হচ্ছে দেশের, ক্ষতি হচ্ছে দেশের জনগণের। কিভাবে? আপনারা যখন নির্বাচন পিছিয়ে দিবেন, একটি অরাজনৈতিক বলেন বা অগণতান্ত্রিক সরকার যখন ক্ষমতায় বসে থাকে, তখন বহির্বাসে যে বিভিন্ন দেশের যে তারা যে এই দেশে ইনভেস্ট করবে সেটা করতে তার সাহস পায় না, বা করার জন্য তারও ওরকম প্রস্তুতি নেয় না। কারণ একটা অস্থায়ী সরকার, এই অস্থায়ী সরকারের সাথে তাদের কোন কন্ট্রাক্ট হলে সে কন্ট্রাক্টটা দীর্ঘায়িত হবে না। যার কারণে বিদেশি বায়াররা আছে, সমস্ত বায়াররা বাংলাদেশের যে গার্মেন্টস শিল্প আছে, অন্যান্য শিল্প আছে, সেই শিল্পের সাথে তারা নতুন করে কোনো বাণিজ্যিক চুক্তির মধ্যে তারা আসতেছে না। বিশেষ করে গার্মেন্টস শিল্পটা, এখন গার্মেন্টস শিল্পের অবস্থা আপনারা জানেন, গার্মেন্টস শিল্পের যে পরিস্থিতি আপনারা জানেন না। তো নতুন করে কোনো বায়ার বাংলাদেশে সংযুক্ত হচ্ছে না। কিসের জন্য? অস্থায়ী সরকার। যে নির্বাচন হলে কোন সরকার ক্ষমতায় আসবে, কোন গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসবে সেটা তো তারা জানে না, ভালো করে জানে না। যার কারণে তারা বায়াররা কিন্তু বিমুখ হয়ে যাচ্ছে, আর এটার কারণে বাংলাদেশের অর্থনীতির অবস্থা 12টা বাজছে। আর এই পিআর পদ্ধতি করে সংস্কার করে আপনারা যখন নির্বাচন পিছিয়ে দিবেন, নির্বাচন পিছিয়ে দেওয়ার মধ্যে দিয়ে আপনাদের লাভ। কিসের জন্য লাভ? আপনারা এই সরকারের কাছ থেকে সমস্ত সুযোগ সুবিধা, আপনাদের আশা চাওয়া পাওয়া সবকিছু পূরণ করতেছেন, শুধু একটা সংস্কারের দোহাই দিতেছেন আর পিআর পদ্ধতির নির্বাচনের দোহাই দিতেছেন। যখন একটা নির্বাচিত সরকার আসবে, গণতান্ত্রিক সরকার আসবে, সবাই জানে যে বাংলাদেশের এখন অপ্রতিদ্বন্দ্বী দল সেটা কিন্তু বিএনপি। আপনি যতই বলেন, আপনারা কেন ইসলামী দলগুলোর মধ্যে আপনারা জোট করতে গিয়ে আপনারা বারবার ব্যর্থ হতেছেন। জনগণ তো চাইছিল যে আপনারা ইসলামী দলগুলো জোটবদ্ধ হয়ে এসে নির্বাচন আসেন, আপনাদেরকে ভোট দিবে, কিন্তু আপনারা করতে পারতেছেন না। কিন্তু বাংলাদেশের আওয়ামী লীগ এবং বিএনপি এই দুটি দল ছাড়া কোনো বৃহত্তর দল আছে? এখন যদি মনে করেন সুষ্ঠুভাবে নির্বাচন হয়, যদি ধরেন বিএনপি ক্ষমতায় আসলো, তাহলে আপনাদের কি হবে? আপনাদের যে সরকারের কাছ থেকে যতগুলো সুযোগ সুবিধা আপনাদের যে ভোগ করা করতেন এতদিনে, সেটা তো আপনারা করতে পারতেছেন না, করতে পারবেন না। যার কারণে আপনারা নির্বাচন যত পিছিয়ে যাইতেছে তত আপনাদের লাভ। এই যে এনসিপির কথা ধরেন, আজকে 1 বছর ধরে তারা সংস্কার করতেছে, 1 বছর সংস্কার করতেছে, হাসিনা সরকারের বিপক্ষে যে কোনো দাবি দেওয়ার আদায়ের লক্ষ্যে তারা আপনারা রাজপথে নেমে যেতেছেন, অথচ আপনারা এই ইউনূস সরকারের যে বিরুদ্ধে যে আপনাদের দাবি দেওয়া আছে, সেই দাবি দেওয়াগুলোর জন্য আপনারা রাজপথে নামেন না কেন? এটা কি পাবলিক বোঝে না, জনগণ বোঝে না? যে সমস্ত সুযোগ সুবিধা ইউনূস সরকারের কাছ থেকে আপনারা ভোগ করতেছেন। একটা রাজনৈতিক দল পরিচালনা করতে গেলে কত টাকার প্রয়োজন সেটা তো সবাই জানে।
আপনাদের এই টাকার ব্যাকআপ, আপনাদের এই যে দেশ বিদেশে বিভিন্ন জায়গায় সফর করতেছেন, সেভাবে বিনোদনের সাথে মতবিনিময় করতেছেন, বিভিন্ন রাষ্ট্রদূতদের সাথে মতবিনিময় করতেছেন, এগুলো অর্থনীতির ব্যাকআপটা দিতেছে কিনা? আপনাদের প্রশাসনিক প্রোটোকল দিতেছে কারা? এই সরকারই তো দিতেছে। তাহলে আপনাদের লাভ। কারণ নির্বাচন যত পিছিয়ে যাবে আপনাদের লাভ। কারণ নির্বাচন হলে তো আপনাদের দল কোনোদিনও ক্ষমতায় আসতে পারবে না, কোনোদিনও না। কারণ সেই মুভমেন্ট, সেই জনগণের যে প্রত্যাশা ছিল আপনাদের উপরে, সেই প্রত্যাশা নষ্ট হয়ে গেছে। কারণ ইতিমধ্যে আপনাদের বিভিন্ন নেতাকর্মীদের অপকর্ম, কুকর্ম, দুর্নীতি সবকিছু বহিঃপ্রকাশ ঘটছে। যার কারণে আপনাদের যে এনসিপি নামক দলটার প্রতি মানুষের যে আগে যে মানুষের একটা মুভমেন্ট ছিল, আগে যে মানুষের একটা সিম্পেথি ছিল, সেটা কিন্তু এখন বর্তমানে নাই। যেমন বিএনপির প্রতি ছিল, 17 বছরে বিএনপির প্রতি সাধারণ মানুষের একটা সিম্পেথি তৈরি হয়েছিল। এক বছরে তাদের দলের কিছু কর্মীরা, কিছু নেতারা তাদের অপকর্মের কারণে এই দলটার প্রতি থেকে মানুষ এখন বিমুখ হয়ে গেছে, অনেকটা বিমুখ হয়ে গেছে। জামায়াতের কারবার, জামায়াত তারা মনে করেন যে উপরে দরবেশ বাবা নিয়ে ভিতরে ভিতরে বিভিন্ন কিছু করে থাকে, সেটা কিন্তু বহিঃপ্রকাশ করতেছে। ইতিমধ্যে গোয়েন্দা সংস্থার কাছে এগুলো বিভিন্ন বিষয় নিয়ে তাদের কাছে রিপোর্ট আছে। তো কোন দল ভালো রে ভাই? কারা ভালো? আপনি বলেন যে কোন এই দলটা ভালো, এই দলটা খারাপ। তাহলে আপনারা এই যে পিআর পদ্ধতি নির্বাচন এবং এই সংস্কার কইরা এই 2টা দল 3টা দল আপনারা যে নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য পায়তারি করতেছেন, সরকারের সাথে চ্যালেঞ্জ করতেছেন, এটা তো দেশের জন্য মঙ্গলজনক না। একটা গণতান্ত্রিক উপায়ে একটা দেশের সরকার নির্বাচিত হবে, সেটা আপনারা আসতে পারেন, বিএনপি আসতে পারে, বা যে কোনো দল আসতে পারে, সেটাই দেশের জন্য কল্যাণকর, এই দেশের মানুষের জন্য কল্যাণকর। কারণ যখন একটা গণতান্ত্রিক সরকার নির্বাচিত হবে, তখন ওই দেশে বিশ্বের বিভিন্ন দেশগুলো তাদের যে বাণিজ্যিক যে চুক্তিগুলো, এই চুক্তিগুলো তারা করতে আসবে, এটি স্বাভাবিক। আর যখন বাণিজ্যিক চুক্তি করবে, অর্থনৈতিক উন্নতি হবে, এটি স্বাভাবিক, দেশের উন্নতি হবে। কিন্তু অগণতান্ত্রিক ভাবে, অস্থায়ীভাবে একটা সরকার ক্ষমতায় বসে থাকলে, এই শুধুমাত্র 1 বছর টিকে রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের চেহারা দিয়ে তার যে আন্তর্জাতিক পর্যায়ে তার যে একটা পরিস্থিতি, তার যে খ্যাতি, সেই খ্যাতির উপর সে টিকে আছে। অন্য কোনো অস্থায়ী সরকার হলে একদিনও টিকতে পারতো না বাংলাদেশে, একদিনও টিকতে পারতো না, এটা বিশ্বাস করেন। যত মানুষ পাইতারি করুক না কেন, অগণতান্ত্রিক সরকার একটা দিনও টিকে থাকতে পারে না। সে ফখরুদ্দিনের কথা বাদ দেন, ফখরুদ্দিন মঈনুদ্দিনের যে ক্ষমতা, সেটা সেনাবাহিনী এবং ফখরুদ্দিন দুজন কম্বিনেশন করে ক্ষমতা চালাইছে, যার কারণে ক্ষমতাটা দীর্ঘায়িত হয়েছিল। তারপরে লাস্টে কিন্তু 2 বছর যাবার পরে তারা কিন্তু বাধ্য হয়েছিল যে একটা নির্বাচন দেওয়া, যে কোনো উপায়ে একটা নির্বাচন দিয়ে তারা কিন্তু ক্ষমতা বুঝাই দিয়ে দেশ থেকে চলে গেছে। কিন্তু এই যে ডক্টর ইউনূসের যে নির্বাচন বা ডক্টর ইউনূসের যে সরকার, এই সরকারের শুধুমাত্র ডক্টর ইউনূসের চেহারার উপরে বা তার খ্যাতির উপর নির্ভর করে এখনো টিকে রয়েছে। আর সেই সরকার দ্বারা আপনারা দীর্ঘায়িত করার চেষ্টা করতেছেন যে 25-26-এর আপনার ফেব্রুয়ারিতে নির্বাচন কোনোভাবে দেওয়া হবে না যদি পিআর পদ্ধতি এবং সংস্কার যদি না করা হয়। তো সংস্কার করেন না, ভালো কথা। সংস্কার করার জন্য আপনারা রাজপথে নামছেন, যে আজকের মধ্যে 24 ঘন্টা আলটিমেটাম দিলাম বা 48 ঘন্টার মধ্যে আলটিমেটাম দিলাম, যদি সংস্কার বাস্তবায়ন না হয়, তাহলে আমরা রাজপথ ছাড়তেছি না, আমরা এই যে শাহবাগ চত্বর ছাড়তেছি না, আমরা এই সংসদ ভবন ছাড়তেছি না, বা স্মৃতিসৌধ ছাড়তেছি না, এগুলো বলেন না কেন? নামেন না কেন? রাজপথে নামেন না কেন? আপনারা কথায় কথায় রাজপথে নেমে যান। হ্যাঁ, রাজনীতির অঙ্গনে বক্তব্য দিতে গিয়ে সেই দলকে আপনারা ক্রিটিসাইজ করতেছেন, বিভিন্নভাবে আঘাত করতেছেন, কিন্তু সংস্কারের জন্য এই সরকারের বিপক্ষে আপনারা রাজপথে নামতেছেন না কেন? এটা পাবলিক বোঝে না যে নির্বাচন যত পিছিয়ে যাবে আপনাদের তত লাভ। এই রঙ্গলীলাটা কবে শেষ করবেন আপনারা? রঙ্গলীলাটা কবে শেষ হবে আপনাদের? যত রঙ্গলীলা করবেন দেশে তত ক্ষতিকর। নিজের ব্যক্তির স্বার্থে, দলের স্বার্থে আপনারা যা করতেছেন, এটা শুধুমাত্রই দেশের ক্ষতি, আর কিছু না। আপনারা যদি জোটবদ্ধভাবে নির্বাচনে আসতে পারেন, ক্ষমতায় আসতে পারেন, ওয়েলকাম। এদেশের জনগণ আপনাদেরকে মেনে নেবে, কারণ এদেশের জনগণ তো সব দলই দেখছে, আপনাদেরকে শুধু দেখে যে আপনারা ক্ষমতা আসলে আপনারা কি করবেন। ক্ষমতার বাইরে থেকে আপনারা কি করতেছেন সেটা জনগণ ইতিমধ্যে বুঝে হালাইছে। ঠিক আছে, আপনার ক্ষমতা আসলে কি করবেন সেটা তো আপনাদেরকে বুঝাইতে হবে, যে আমরা ক্ষমতা আসলে আমরা দেশের জন্য এই করব। তা আপনারা সকলে মিলে জোটবদ্ধ হয়ে বিএনপির পক্ষে নির্বাচিত হয়ে আসেন, ক্ষমতায় আসেন। আসার পরে দেশের উন্নতি অবনতি যাই কিছু গড়াইতে পারেন করেন, সমস্যা কি? সমস্যা নাই, নির্বাচন দিতে হবে। এখন সরকারের পক্ষ থেকে চ্যালেঞ্জ করছে যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। আপনারা যতই সংস্কার করেন, পিআর পদ্ধতিতে নির্বাচন চাইতেছেন, পিআর পদ্ধতিতে নির্বাচন ভোট দেওয়ার কি আপনার বাংলাদেশের জনগণ কি তারা কি প্রস্তুতি আছে? তাদের কি প্রস্তুত আছে? তারা কি পিআর পদ্ধতি বোঝে যে পিআর পদ্ধতি নির্বাচন কিভাবে দিতে হয়, কিভাবে নির্বাচন করতে হয়, কিভাবে নির্বাচন অংশগ্রহণ করতে হয়? এটা কিন্তু পাবলিক বোঝে নাকি? এটা পাবলিককে খাওয়াইতে হবে। আগে স্থানীয় নির্বাচনগুলো পিআর পদ্ধতিতে করার চেষ্টা করেন, যে পিআর পদ্ধতিতে স্থানীয় নির্বাচনগুলো করলে জনগণের সাথে পরিচিত হবে, তারপরে জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে। এটা তো বুঝতে হবে। আপনারা মনে করেন যে পিআর পদ্ধতি দিয়ে, সংস্কার দিয়ে আপনারা জনগণকে বিভ্রান্তি কইরা এই সরকার ক্ষমতাকে দীর্ঘায়িত করবেন, আর এই দেশের জনগণ বুঝবো না, এটা কোন কথা? যে কোনো নির্বাচন আপনার গণতান্ত্রিক হোক আর যে কোনো নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার নির্বাচিত হবে, সেই সরকার দেশের জন্য কল্যাণকর। এখন দুর্নীতি তো সব দলের মধ্যে আছে, কোন দলের মধ্যে নাই রে ভাই? সব দলের মধ্যে দুর্নীতিবাজ, লুটকারী, লণ্ঠনকারী, লঙ্ঘনকারী সবকিছুই আছে, কিন্তু কম আর বেশি। আপনারা যেটাই করেন, আপনাদের একটা গণতান্ত্রিক সরকার, গণতান্ত্রিক উপায় একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, এটা মেনে নিতে হবে। এখন সেটা সংস্কার বা পিআর পদ্ধতি বইলা যদি আপনারা এরকম করেন, তাহলে হবে না। তো দেশে একটা সুষ্ঠু নির্বাচনের মধ্যে একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, এটাই সবার কামনা। আপনাদের রঙ্গলীলা বন্ধ করেন, রঙ্গলীলা বন্ধ যখন হবে, তখন এই দেশের জন্য অবশ্যই ভালো কিছু
আমরা আশা করব ভালো কিছু অপেক্ষা থাকবে, এটা অবশ্যই আমাদের সবার কামনা। ঠিক আছে? তো রঙ্গলীলা বন্ধ কইরা রাজনীতির যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা আপনারা সুষ্ঠুভাবে নির্বাচনের প্রস্তুতি নিবেন। সুষ্ঠুভাবে কিভাবে নির্বাচন করলে না আপনাদের ক্ষমতায় আসতে পারবেন, সেভাবে আপনারা জোটবদ্ধ হইয়া জনগণের মুভমেন্ট আপনারা নিয়ে, জনগণের সিম্পেথি নিয়ে আপনারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেন, দেশের দায়িত্বভার গ্রহণ করেন। দেখেন আপনারা দেশ পরিচালনা করতে গিয়ে আপনাদের কিভাবে সম্ভব, কিভাবে করতে পারেন, সেটা আপনারা চিন্তা ভাবনা করে দেখবেন। এটা সবার প্রত্যাশা। ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।